আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের প্রথম ক্লাস বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই কোর্সের, এবং আমরা প্রথমে ভাষা দিয়ে শুরু করব। ঠিক আছে? ভাষা কি? আমরা সবাই জানি ভাষা হচ্ছে সেই জিনিস যেটা ব্যবহার করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, তাই না? এখানে লেখা আছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। মানুষের কণ্ঠ নিঃসৃত, কণ্ঠ থেকে নিঃসৃত মানে হচ্ছে কণ্ঠ দ্বারা সৃষ্ট বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে, অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। বাকযন্ত্রের দ্বারা তৈরি অর্থবোধক ধ্বনি মানে যে ধ্বনি আর অর্থ আছে সেটা দিয়ে মানুষ ভাব প্রকাশ করতে পারছে, সেটাকেই আমরা ভাষা বলছি। কতগুলা এখানে সংজ্ঞা দেওয়া আছে, আমরা এগুলা দেখব। তার বাইরে আমরা দেখি এখানে শেষে বলা আছে সহজভাবে বলা যায় মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাব প্রকাশের সক্ষম বাকযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাব প্রকাশের সক্ষম অর্থবোধক ধ্বনিকে বলা হয় ভাষা। বাকযন্ত্র থেকে শব্দটা উৎপন্ন হতে হবে এবং সেই শব্দের একটা অর্থ থাকতে হবে, তাহলেই আমরা তাকে ভাষা বলব। ঠিক আছে, আমরা পরের পয়েন্টে যাই। ভাষার মূল অংশ কয়টি? ভাষার সাধারণত চারটি মূল অংশ থাকে। প্রথমটি হচ্ছে ধ্বনি। ধ্বনি মানে হচ্ছে আমরা যে শব্দটা সৃষ্টি করছি, শব্দটা উচ্চারণ করছি, সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি হলো ভাষার সবচেয়ে মৌলিক বা মূল উপাদান। ধ্বনি মূলত ভাষার মৌখিক রূপ প্রকাশক উপাদান, আর এই মৌখিক উপাদানের লিখিত চিহ্নই সিম্বল বা বর্ণ। ঠিক আছে? সেকেন্ডে আছে শব্দ। একাধিক ধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় শব্দ। শব্দ এখানে মৌলিক, এই যে এটা একটা শব্দ বা মূল, একটা কিন্তু একটা শব্দ। ঠিক আছে? ওকে, এরপরে আছে বাক্য। বাক্য মানে হচ্ছে ইংলিশে যেটাকে আমরা বলে থাকি সেন্টেন্স। কয়েকটি শব্দ একসাথে সম্মিলিত হয়ে যখন ওটা একটা মনের ভাব প্রকাশ করার জন্য সক্ষম হবে, তখন আমরা সেটাকে বলবো বাক্য। অ্যান্ড তারপরে আছে মিনিং, অর্থ। ওই বাক্যর অবশ্যই একটা অর্থ থাকতে হবে এবং আমরা তখন মনের ভাব প্রকাশ করতে পারবো ওই বাক্যটা ব্যবহার করে। ওই যখন অর্থ থাকবে সেটাকেই সে বলা হচ্ছে অর্থ, এবং এটা ভাষার একটি অংশ। বিশেষভাবে লক্ষণীয় দেখি কি বলা আছে। ভাষার মৌলিক উপাদান বা ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ভাষার সব থেকে ছোট অংশ বা মৌলিক অংশ যেটা, সেটা হচ্ছে ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপকরণ একক, বৃহত্তম একক বা বৃহত্তম একক হলো বাক্য। সব থেকে ছোট অংশ ভাষার সেটা হচ্ছে ধ্বনি, এবং সব থেকে বড় অংশ বা একক সেটা হচ্ছে বাক্য। পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা নির্ভুলভাবে ঠিক কতটি তার সঠিক কোনো হিসেব নেই, তবে ভাষাবিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীতে বর্তমানে ৩,৫০০-এর বেশি ভাষা ব্যবহৃত হয়। ঠিক আছে? ওকে, ভাষার বৈশিষ্ট্য আমরা দেখবো এবার। ভাষা হতে হলে সেই জিনিসটার কী কী বৈশিষ্ট্য থাকা জরুরি। যে কোনো ধ্বনি বা শব্দ মাত্রই ভাষা নয়, যে কোনো শব্দ কিন্তু ভাষা নয়। ভাষা হতে হলে সেই শব্দের একটা অর্থ থাকতে হবে, সেটাই বলা হচ্ছে শুধুমাত্র বোধগম্য ধ্বনি বা শব্দই হলো ভাষা। বোধগম্য মানে সেই জিনিসটা বুঝতে পারতে হবে, এবং সেই জিনিসটাই আমরা বুঝতে পারবো যে জিনিসের অর্থ আছে, তাই না? এই জন্য ভাষার অর্থ থাকতে হবে, শব্দের অর্থ থাকতে হবে, সেটা ভাষা হতে হলে। আচ্ছা,
এরপরের পয়েন্টে আছে ভাষা অবশ্যই অর্থপূর্ণ হবে। একই কথা বলা আছে, ভাষার অর্থ থাকতে হবে, পরস্পরের ভাবের আদান প্রদানের মাধ্যম। আমাদের সেটাকে ব্যবহার করে আমরা ভাবের আদান প্রদান করব, সেটাই ভাষা। ভাষা বক্তব্যের অন্তর্গত রূপকে প্রকাশ করে। বক্তব্যের অন্তর্গত রূপকে প্রকাশ করে আমরা বক্তৃতা যখন দিই বা যখন কথা বলি একজন আরেকজনের সাথে, সেটার অন্তর্গত রূপকে প্রকাশ করে। ভাষা মানুষের স্বভাব, সভ্যতা এবং সংস্কৃতিকে প্রকাশ করে। আমরা সবাই এক একটা পরিবেশে আছি, যে পরিবেশে নিজস্ব কিছু সভ্যতা আছে, কিছু আমাদের ব্যক্তিগত স্বভাব আছে, সংস্কৃতি আছে, সেগুলো কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশ পায়। মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি হলো ভাষা। ওকে, দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। আমরা বাংলাদেশে আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমাদের পার্শ্ববর্তী দেশে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো সেখানে অন্য ভাষা ব্যবহৃত হচ্ছে। এজন্য স্থানভেদে ভাষার পরিবর্তন হয় এবং সময়ের সাথে সাথেও ভাষার পরিবর্তন হয়। আমরা এখান থেকে অনেক বছর আগে হয়তো ঠিক এই জায়গাতে বাংলাদেশে অন্য ভাষা ব্যবহার হতো, বাংলা ভাষার হয়তো অন্য কোনো রূপ ছিল, সেটা পরিবর্তিত হয়ে আজকে এই পর্যায়ে এসছে। এজন্য বলা হয় ভাষার স্থান ভেদে পরিবর্তন হয়, সময় ভেদে পরিবর্তনও হয়ে থাকে। এরপর দেখব আমরা ভাষা কত প্রকার ও কী কী। মৌখিক ভাষা সাধারণত আছে, আর আছে লৈখিক ভাষা বা লিখিত ভাষা। ভাষা দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক ভাষা, মুখে যখন আমরা ভাষা মুখে বলে যখন আমরা আর একজনের সাথে যোগাযোগ করি, তার সাথে মনের ভাব আদান প্রদান করি, তখন সেটাকে বলা হচ্ছে মৌখিক ভাষা। আর এরপরে আছে লিখে যখন আমরা একজন আরেকজনের সাথে আমাদের মনের ভাব আদান প্রদান করি, তখন সেটাকে বলা হচ্ছে লিখিত ভাষা বা লৈখিক ভাষা। আচ্ছা, মৌখিক ভাষা কত প্রকার? মৌখিক ভাষা সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা আর একটা হচ্ছে সার্বজনীন ভাষা। আঞ্চলিক ভাষা মানে হচ্ছে আমরা অবশ্যই আমাদের নিজের অঞ্চলে, নিজের এলাকায় নিজস্ব কিছু শব্দ, নিজস্ব কিছু আঞ্চলিকতা আছে আমাদের কথা বলার মধ্যে, আমাদের ভাষার মধ্যে, সেটাকেই বলা হচ্ছে, সেই ভাষাটাকেই মূলত বলা হয়ে থাকে আঞ্চলিক ভাষা। কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের মৌখিক ভাষাই আঞ্চলিক ভাষা। একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের মুখের ভাষা, যেটা ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই ব্যবহৃত হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় আঞ্চলিক ভাষা। সার্বজনীন ভাষা মানে হচ্ছে সবাই বুঝতে পারে, সবার জন্য প্রযোজ্য, সবাই ব্যবহার করে এরকম একটা ভাষা, একটা অঞ্চলের বা একটা দেশের। ঠিক আছে, সকল অঞ্চলের মানুষের কোনো একটি মৌখিক ভাষার প্রয়োগ থাকলে তাই সার্বজনীন ভাষা, যেটা সবাই বুঝতে পারে। কিছু বৈশিষ্ট্য আছে আঞ্চলিক ভাষা: লোক সংস্কৃতি সম্পদ। আঞ্চলিক ভাষা সম্পূর্ণরূপে ব্যাকরণ মেনে চলে না। আমাদের অঞ্চলে যে ভাষা সেটা কিন্তু ব্যাকরণ মেনে চলে না, তাই না? আমরা যদি আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি যার সাথে কথা বলছি, তাহলেই ওই ভাষার ওখানেই ওই ভাষার কাজ শেষ, এবং এটা কোনো নিয়ম মেনে চলে না সাধারণত। সার্বজনীন ভাষা বা সাধু ভাষা, এইসব ভাষাগুলো যেভাবে আইন বা ব্যাকরণের নিয়ম কানুন মেনে চলে, সেটা কিন্তু মেনে চলে না আমাদের আঞ্চলিক ভাষা। ঠিক আছে, সার্বজনীন ভাষা হচ্ছে এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের সীমাবদ্ধ ভাষা নয়, এটা সার্বজনীন, সবার জন্য ব্যবহারের জন্য উপযোগী ব্যাকরণের কিছু সাধারণ নিয়ম মেনে চলে এই ভাষা। এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। এরপরে দেখি লৈখিক ভাষা বা লিখিত ভাষা কত প্রকার। লিখিত ভাষাও দুই প্রকার। এই যে লিখিত ভাষাও দুই প্রকার, কি কি আমরা দেখি। লিখিত ভাষার মধ্যে আছে সাধু ভাষা আর চলিত ভাষা। সাধু ভাষা মানে হচ্ছে যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয়। ক্রিয়াপদ মানে হচ্ছে যে পদগুলো দ্বারা কাজ করা বোঝায়, ইংলিশে যেটাকে ভার্ব বলে থাকি আমরা, সেটাকে বলে ক্রিয়াপদ। এবং সর্বনাম মানে হচ্ছে বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, যেমন সে, তিনি, আপনি, এ ধরনের পদগুলোকে বলা হয় সর্বনাম পদ। এই পদগুলোর পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন তাকে না বলে তাহাকে বলা হয়ে থাকে সাধু ভাষায়। ঠিক আছে, ক্রিয়াপদের ক্ষেত্রে হতে পারে করেছি না বলে করিয়াছি। এই যে পূর্ণরূপ ব্যবহার হচ্ছে যে ভাষাতে, সেই ভাষাটাই হচ্ছে সাধু ভাষা। কিছু বৈশিষ্ট্য আছে সাধু ভাষা মৌখিক ভাষার প্রাচীন রূপ, এটা আগে ব্যবহৃত হতো, প্রাচীন একটা ভাষা।
আচ্ছা, এই ভাষার ক্রিয়াপদ, সর্বনাম পদ, বিন্যাস ব্যাকরণ দ্বারা সুনির্দিষ্ট। ব্যাকরণ দ্বারা সুনির্দিষ্ট তার মানে ব্যাকরণের নিয়মকানুন একেবারেই সঠিকভাবে মেনে চলে, ব্যাকরণে যেভাবে বলা আছে সেভাবেই ব্যবহৃত হয়। আচ্ছা, উচ্চারণে কিছুটা কঠিন ও গুরুগম্ভীর। তাহাকে বলাটা কিন্তু একটু গুরুগম্ভীর এবং কঠিন। তাকে বলার থেকে আর কি আমরা তাকে এই শব্দটা যত সহজে বলতে পারি, তাহাকে কিন্তু এত সহজে বলতে পারি না। এজন্য বলা হচ্ছে এটা একটু কঠিন এবং গুরুগম্ভীর। সাধু ভাষা শব্দ দীর্ঘরূপ হয়ে থাকে, রূপ দীর্ঘ হয়। ওকে। চলিত ভাষা যে ভাষার রীতিতে ক্রিয়াপদ সর্বনাম পদ সংক্ষিপ্ত, ঠিক সাধু ভাষার বিপরীত। ক্রিয়াপদ এবং সর্বনাম পদ সংক্ষিপ্তভাবে ব্যবহৃত হবে। আমরা তাহাকে বলবো না, এখানে আমরা বলবো তাকে। আমরা করিয়াছি বলবো না, এখানে আমরা বলবো করেছি। ঠিক আছে, তখনই হবে সেটা চলিত ভাষা। কিছু উদাহরণ আছে। চলিত ভাষা সম্পূর্ণরূপে ব্যাকরণ মেনে চলে না, তাই পরিবর্তনশীল। প্রথমটা আছে কবিতা, নাটক, বক্তৃতায় চলিত ভাষা ব্যবহৃত হয়। এরপরে আছে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। চলিত ভাষা গাম্ভীর্যহীন, হালকা, উচ্চারণের সহজ ও সরল। এটা অতটা গাম্ভীর্যপূর্ণ হয় না যতটা গাম্ভীর্যপূর্ণ সাধু ভাষা হয়ে থাকে। শব্দসমূহের রূপ দীর্ঘ নয়। তাকে এই শব্দটা কিন্তু দীর্ঘ নয়, তাহাকে এটা কিন্তু দীর্ঘ। এজন্য বলা হচ্ছে সাধু ভাষা দীর্ঘ হয়, চলিত ভাষা দীর্ঘ হয় না। ওকে, আরও কিছু পয়েন্ট আছে এখানে। বাংলা ভাষা প্রসারের ক্ষেত্র কোথায় দেখি। বাংলা বাঙালির মাতৃভাষা বিধায় বাঙালি মাত্রই বাংলা ভাষায় কথা বলে। সেদিক থেকে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের কাছাড় ও গোয়ালপাড়া জেলা, উড়িষ্যা, বিহার ও ছোটনাগপুরের সাঁওতাল পরগনা, মানভূম, সিংহভূম ও পূর্ব পূর্ণিয়ার বাংলা ভাষা প্রচলিত। বাংলাদেশের বাইরেও ভারতের কিছু কিছু অঞ্চলে কিন্তু বাংলা ভাষার ব্যবহার আছে, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত দেখতে পাচ্ছি আমরা এই বই অনুযায়ী আছে। বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষার স্থান চতুর্থ। আচ্ছা, বর্তমানে পৃথিবীর প্রধান ভাষাসমূহের স্থান, এখানে কিছু ভাষাসমূহের স্থান বলা আছে, কোন ভাষা কোন জায়গায় ব্যবহৃত হয় সেটার একটা লিস্ট দেওয়া আছে। এটা একটু দেখে নেবেন আপনারা। এটা পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পোর্টালে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বিশ্বে কোন ভাষার স্থান প্রথম? ইংরেজি ভাষাটা সব থেকে বেশি ব্যবহৃত হয় পৃথিবীতে, এই জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভাষার স্থান পৃথিবীতে প্রথম। এবং বাংলার স্থান কত? দশম। বাংলার স্থান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে দশম। ওকে, এরপরে আছে আরেকটা প্রশ্ন, যেগুলো টিকমার্ক করা আছে আমাদেরকে শুধু সেগুলোই দেখতে হবে। বাংলা ভাষার সাহিত্যের বয়স কত? এখানে বলা আছে সুনির্দিষ্ট রূপ নিয়েছে প্রায় 1000 বছর আগে। ঠিক আছে, এখানে বলা আছে আরও কিছু ডিটেলস, একটু দেখে নেবেন। চলিত ভাষা কি এটা আমরা দেখেছি লাস্ট স্লাইডগুলোতে ছিল। সাধু ভাষা কি এটাও দেখেছি। সাধু ভাষা কি, যে ভাষা প্রধানত তৎসম, এগুলো আমরা এর আগে দেখেছি, তাই না? জি হ্যাঁ, এগুলো কভার করা হয়েছে। সো এই ছিল আমাদের প্রথম ক্লাস। আজকে ভাষার উপরে ছিল প্রথম ক্লাস, এবং আমাদের নেক্সট ক্লাস হবে বাক্য সংকোচন অথবা সমার্থক শব্দ, দুইটার যে কোনো একটার উপরে, এবং সেটার জন্য ম্যাটেরিয়ালস রেডি আছে ইনশাল্লাহ। সেটার উপরে আমরা নেক্সট ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করবো সব কিছু। আর এই ক্লাসের যে ম্যাটেরিয়ালস পিডিএফটা আপনারা পোর্টালে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, কারোর কোনো যদি জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, একটু নোট করে রাখবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদের এই চ্যাপ্টারের উপরে প্রশ্নগুলো অ্যাড্রেস করব। থ্যাংক ইউ।